আসসালামু আলাইকুম, আমি মুনতাসির খান। আজকে তোমাদের সাথে আছি আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে। আমি এসএসসি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ৩য় বর্ষে পড়ালেখা করছি এবং আমার সাবেক কলেজ ছিল এনডিসি কলেজ। যেহেতু এনডিসি ভর্তি পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে, কাজেই তোমাদের যারা এনডিসি ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছো বা আবেদন করেছো তাদের জন্য একটি শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে এই ভিডিওটি মেইনলি তৈরি করা, যাতে এই শেষ মুহূর্তে তোমরা চোখ বুলিয়ে যেতে পারো এবং পরীক্ষায় আশানুরূপ বা সন্তোষজনক ফলাফল অর্জন করতে পারো। তো আমি তোমাদের বেশি সময় নেব না, শুধু প্রথমত কিছু কথা বলতে চাই যে এনডিসি যে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন যে ফরম্যাটটা, এটা কিন্তু কোনো পার্মানেন্ট ফরম্যাট না। অর্থাৎ এক বছর, যেমন আমাদের বছর যদি চিন্তা করি, আমাদের বছর কি এমসিকিউ হয়েছিল, এরপরের বছর শর্ট কোয়েশ্চেন হয়েছিল, এরপরের বছর হয়তো শর্ট কোয়েশ্চেন হয়েছিল, আমার সেটা খেয়াল নেই। তো এরকম করে যে হয় এমসিকিউ হয় অথবা কি শর্ট কোয়েশ্চেন হতে পারে। এরপর আরেকটা বিষয় যেটা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইবা হবে কিনা। গত বছর ভাইবা হয়নি, কিন্তু তার মানে এই না যে এবছর ভাইবা হবে না। গত বছর কোনো কারণে হয়তো কলেজ কর্তৃপক্ষ ভাইবা নেয়নি, কিন্তু এর আগের বিগত বছরগুলো থেকে কিন্তু এই ভাইবাটা চলে আসে। কাজেই এই বছরও ভাইবা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকো যে ভাইবা নিয়ে বেশি প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, কেননা তোমার রিটেন যত ভালো হবে, তুমি মনে করলা এনডিসিতে চান্স পাওয়ার সম্ভাবনা ততই বেশি। ভাইবা জাস্ট একটা কোনোরকম ফর্মালিটি। ভাইভাতে তোমার এই রিটেনের মার্কটা তেমন ইম্প্যাক্ট করে না। ভাইবার ক্ষেত্রে তোমার জাস্ট চাল চলন, আচার ব্যবহার, এই বিষয়গুলোই টিচাররা দেখে থাকে। তো আমরা দেরি না করে শুরু করি। প্রথমত আসি বাংলা এবং ইংলিশ। বাংলা এবং ইংলিশ একটা হিউজ সিলেবাস, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে কিন্তু খুবই কম। কাজেই বাংলা এবং ইংলিশে তোমরা একটু কম সময় স্পেন্ড করে পড়ালেখাটা করবে, একটু স্ট্র্যাটেজিক ভাবে পড়বে। বাংলার ক্ষেত্রে যেমন তোমরা পড়তে পারো বিভিন্ন শব্দার্থগুলো আছে, এবং যে তোমার যে বাংলার প্রথম সার্থক উপন্যাস কোনটি, প্রথম সার্থক নাটক কোনটি, এ ধরনের যে বিষয়গুলো, বা কোন উপন্যাসটা কে লিখেছে, কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের উপন্যাস বা কাব্যগ্রন্থগুলো কি কি, সেগুলো একটু দেখে যেতে পারো। এগুলো থেকেই নর্মালি প্রশ্ন আসে। এটা হচ্ছে বাংলার প্রথম পত্রের বিষয়টা। আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে হচ্ছে উপসর্গ, যে নিচে কোনটি তোমার সংস্কৃত উপসর্গ, কোনটি বিদেশি উপসর্গ, অথবা প্রত্যয় তো না, সমাসটা সমাজটা একটু দেখে যেতে পারো, যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিতে পারে। এবং ইংলিশের ক্ষেত্রে আসি। ইংলিশের ক্ষেত্রে মেইনলি যেটা দিতে পারে সেটা হচ্ছে কি, তোমার রাইট ফর্মস অফ ভার্ব, এটা একটা দিতে পারে। এরপরে হচ্ছে তোমার আরেকটা যেটা দিতে পারে সেটা হচ্ছে তোমার রাইট ফর্মস অফ ভার্ব একটা, স্পেলিং একটা দিতে পারে, অথবা তোমার প্রিপোজিশন। এই বিষয়গুলো একটু দেখে যেতে পারো, কেননা এগুলা তোমার দেওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আমাদের। এবং সিনোনিম অ্যান্টোনিমের কথা যদি বলি, সিনোনিম অ্যান্টোনিম সচরাচর দেয় না। তবে আমাদের ক্ষেত্রে একটা প্রশ্ন দিয়েছিল, সেটা হচ্ছে প্রিপোজিশন থেকে এসেছিল, এবং আরেকটা দিয়েছিল তোমাদের ইংলিশ যে ফর টুডে বইটা আছে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বইটা, সেই বইয়ে তোমরা দেখবা যে কিছু কবিতা থাকে। সেই কবিতার রাইটার কে, সেই কবিতার রাইটারের নাম এবং কবিতার নাম, যে প্রশ্ন আসতে পারে যে অমুক কবিতাটি কে লিখেছে, তো সেই ইংলিশ লিটারেচার রাইটারের নামটাও চাইতে পারে, বা অমুক রাইটারের কোন কবিতা, নিশ্চয়ই কোনটি অমুক রাইটারের কবিতা, এটাও আসতে পারে। কাজে এই সেই জিনিসগুলো একটু দেখে যাও। এর পরবর্তীতে আমি আসবো কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রি নিয়ে একটু আগে কথা বলি। কেমিস্ট্রির যে চ্যাপ্টার গুলো আছে, সেগুলো থেকে তোমাদের মেইনলি যেটা পড়া সেটা হচ্ছে বিভিন্ন যে সংজ্ঞাগুলো আছে, সেই বিভিন্ন সংজ্ঞাগুলো তোমরা পড়বে। যে বিভিন্ন চ্যাপ্টার যে ক খ, বিশেষ করে ক নাম্বারের যে সংজ্ঞাগুলো আছে কয়ের জন্য, সেগুলো একটু ভালো করে পড়বে, সেই সংজ্ঞাগুলো তুলে দিতে পারে। এছাড়া স্পেশালি এখানে একটা বিষয় লিখেছি, যেটা আয়নীকরণ শক্তি, যেটা হচ্ছে তোমাদের পর্যায়বৃত্ত বা পর্যায় সারণী চ্যাপ্টার। এই যে পর্যায় সারণী চ্যাপ্টারের পর্যায়বৃত্ত বিভিন্ন যে ধর্মগুলো আছে, আয়নীকরণ শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এগুলোর সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়বে, কারণ এগুলো কিন্তু স্পেসিফিক সংজ্ঞা, এবং এগুলোর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবে। আমি এখানে জাস্ট উদাহরণ হিসেবে একটা ব্যতিক্রম তোমাদের জন্য তুলে ধরেছি, সেটা হচ্ছে কি, আয়নীকরণ শক্তির একটা ব্যতিক্রম আছে, তোমরা সবাই জানো যেটা। এটা কি, যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার শেষ কক্ষপথে অর্ধপূর্ণ অবস্থায় আছে, এবং অক্সিজেনের ক্ষেত্রে কি, শেষ কক্ষপথ পূর্ণ অবস্থায় আছে। কিভাবে অর্ধপূর্ণ? কারণ এই যে পি এর 3টা শক্তি স্তর, প্রত্যেকটাতে যদি আমি 2টা করে ইলেকট্রন দিই, তাহলে এই পি 6টা ইলেকট্রন ধারণ করতে পারে। নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে 3টা ইলেকট্রন আছে, যেটা অর্ধপূর্ণ অবস্থান নির্দেশ করে। কাজেই আমরা কি জানি, যে কেমিস্ট্রি তোমরা তৃতীয় চ্যাপ্টার বা ইলেকট্রন এর যে চ্যাপ্টারটা আছে, সেখানে কি তোমরা পড়েছো যে কোন একটা কক্ষপথ যদি অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে, তখন কি সেটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়।
এই ক্ষেত্রে নাইট্রোজেনের এখানে কি অর্ধপূর্ণ অবস্থায় যেহেতু আছে, কাজেই ও কি স্থিতিশীল হবে বেশি অক্সিজেনের তুলনায়। আর আয়নীকরণ শক্তি বলতে আমরা কি বুঝি, যে শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বের করে নিতে যে শক্তিটা আমাদের প্রয়োজন হয়, যেহেতু স্থিতিশীল কাজে ওর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বের করে নিতে কি আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে। এজন্য কি নাইট্রোজেন কিন্তু পর্যায় সারণী অক্সিজেনের তুলনায় বামে অবস্থিত একই পর্যায়ে, তবুও নাইট্রোজেনের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি বেশি। এটা কিন্তু একটি ব্যতিক্রম। এই যে এই ধরনের যে ব্যতিক্রম গুলো আছে, ফ্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, বা এই যে নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে যে ব্যতিক্রম গুলো, এই ব্যতিক্রম গুলো একটু দেখে যেতে পারো। কেননা তোমার প্রশ্নে ধরো দিয়ে দিল যে আয়নীকরণ শক্তি কি এবং নিচের যে এই পর্যায়ের আয়নীকরণ শক্তিগুলো নির্ণয় করো, সেখানে যদি নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে, কাজে এই ব্যতিক্রমটা দিয়ে দিতে পারে। তখন তুমি লিখবে যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি একটু বেশি, নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন। এছাড়া অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে মোস্টলি তোমার সংজ্ঞায় আসতে পারে আরেকটা বিষয়, যেটা হচ্ছে তোমার পরমাণুর যে তোমরা ইটা পড়েছো, যে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিউটন সংখ্যা। তোমরা সবাই জানো যে ভর সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তো এই যে এই সামান্য একটা যোগ বিয়োগের অঙ্ক, এই যোগ বিয়োগের অঙ্ক নিয়ে কিন্তু তারা এমসিকিউ বা শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। যে ধরো ভর সংখ্যা দিয়ে দিল, প্রোটন সংখ্যা দিয়ে দিল, বললো যে নিজের পরমাণুটির নিউটন সংখ্যা কত, অথবা মেইনলি আরেকটা দিতে পারে, সেটা হচ্ছে নিচে কোনটি একটা আইসোটোপ, অথবা আরো কিছু সংখ্যা আছে যেমন আইসোটোন, আইসোবার, যেখানে আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান হয়, আইসোটনের ক্ষেত্রে কি নিউটন সংখ্যা সমান হয়। এই এমসিকিউ দিয়ে, অর্থাৎ একটা মনে করলো 3-4টা পরমাণু দিল, তাদের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা দিয়ে বললো নিচে কোন দুটি পরস্পরের আইসোটোন অথবা আইসোবার অথবা আইসোটোপ, এই বিষয়গুলো কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশ ভালোই। কাজে এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা। এছাড়া বাদ বাকিগুলো যে সংজ্ঞাগুলো আছে সেগুলো দেখলেই হবে মূলত। আর লাস্টের দিকে কিছু চ্যাপ্টার আছে, যেমন ওই তোমার জীবাশ্ম যেগুলো আছে বা সাবান তৈরির প্রক্রিয়া, সেগুলো অতটাও ইম্পর্টেন্ট না, সেগুলো থেকে নর্মালি কোয়েশ্চেন গুলো আসে না। পরবর্তীতে আসি বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে নর্মাল যে কোয়েশ্চেন গুলো আসতে পারে সেগুলো হচ্ছে সংজ্ঞা এবং কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। সংজ্ঞার মধ্যে কি, যেমন ধরো সালোক সংশ্লেষণ কি, অথবা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা দিয়ে দিতে পারে, সালোক সংশ্লেষণ অথবা শ্বসনের যে রিয়াকশনটা আছে, সালোক সংশ্লেষণের যে রিয়াকশন এবং শ্বসনের রিয়াকশন। এবং এই ক্ষেত্রে খুবই তোমাদের খেয়াল রাখতে হবে, সালোক সংশ্লেষণের জন্য যে প্রভাবক আছে সূর্যের আলো, ক্লোরোফিল, সেগুলো কিন্তু লিখতে হবে। সেটা যদি না লিখো তাহলে কিন্তু কি রিয়াকশনটা ভুল হয়ে যেতে পারে। কাজেই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে তোমরা। এছাড়া বিভিন্ন অধ্যায়ে যে নর্মালি সংজ্ঞাগুলোই দিতে পারে যদি তোমাদের শর্ট কোয়েশ্চেন হয়, আর এমসিকিউ হলে তো এমসিকিউ তুলে ধরবে। কাজেই তোমরা এই সংজ্ঞাগুলো এবং কিছু এমসিকিউ যেহেতু এখন প্রায় শেষ মুহূর্ত, এত কিছু পড়ার সময় নেই, কাজে তোমরা একটু গাইড থেকে দেখে যেতে পারো, অথবা তোমাদের বই যাদের দাগানো আছে সেই দাগানো বইগুলো পড়ে একটু শেষ মুহূর্তের জন্য চোখ বুলিয়ে যাবে। এই হচ্ছে বায়োলজির জন্য। আর হচ্ছে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের ক্ষেত্রে হায়ার ম্যাথ থেকেও, হায়ার ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো থেকেই কিন্তু মোস্ট প্রশ্নগুলো হয়ে থাকে। বাদ বাকি বাংলা ইংলিশ থেকে খুব কম প্রশ্ন হয়, ধরো 4-5টা বা 6-7টা বাংলা ইংলিশ, আর বাদ বাকি যদি 30-40টার মতো প্রশ্ন হয়, বাদ বাকি সব হচ্ছে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং কি হায়ার ম্যাথ এবং বায়োলজি। তো হায়ার ম্যাথ থেকে আমি তোমাদের যে সাজেশনটা দিতে চাই সেটা হচ্ছে, তোমরা দেখবে এই যে তোমাদের এসএসসি যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসের বিভিন্ন উদাহরণে, ঠিক আছে, বিভিন্ন উদাহরণগুলোতে ছোট ছোট ম্যাথ দিয়ে থাকে। ছোট ছোট বলতে কত, যে ধরো 3 লাইন 4 লাইন, এই যে এই ধরনের যে ম্যাথগুলা, বিশেষ করে তোমাদের যে সমীকরণ চ্যাপ্টারে 5.3 যে চ্যাপ্টারটা আছে সেটা, ফাংশনের চ্যাপ্টার, অথবা সূচক এবং লগারিদমের চ্যাপ্টারে দেখবা যে উদাহরণে বেশ কিছু ছোট ছোট অঙ্ক আছে, যে x⁴x, এই ধরনের বেশ কিছু অঙ্ক আছে। অথবা আমাদের সময় যদি একটা প্রশ্নের কথা তোমাদের বলি, তাহলে এই যে স্থানাঙ্ক যে তোমাদের চ্যাপ্টারটা আছে, সেই স্থানাঙ্ক চ্যাপ্টারে দেখবা টি চলক দিয়ে একটা অঙ্ক আছে। তো এই অঙ্কটা কিন্তু আমাদের সময় দিয়েছিল। এই যে ছোট ছোট অঙ্কগুলো আছে না, তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য দিয়ে দিতে পারে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, কেননা তোমাদের যদি এমসিকিউ হয় এমসিকিউর ক্ষেত্রেও দিতে পারে, আবার যদি শর্ট কোশ্চেন হয় তখনও এইগুলোও দিতে পারে, কারণ এখানে কিন্তু কোনো বিস্তারিত পরীক্ষা হয় না, ছোট শর্ট অঙ্ক দিতে পারে কয়েকটা, সেগুলোই তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এই ছিল হায়ার ম্যাথের। আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমাদের জন্য ফিজিক্স। ফিজিক্সের জন্য অনেকটা হায়ার ম্যাথের মতোই সাজেশন। হায়ার ম্যাথের মতোই কি সাজেশন, যে ধরনের অঙ্কগুলো ছোট ছোট এবং চলক দিয়ে, সূত্র দিয়ে খুব সহজেই বের করা যায়,
নর্মালি এনডিসি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর সাধারণত নিতে দেয় না। এখন তোমাদের নিতে দেবে কিনা, সম্ভবত না নিতে দেওয়ার সম্ভাবনাই বেশি। কাজে এই যে ছোট ছোট যে অঙ্কগুলো আছে, সূত্রে বসালে যেগুলোর মান সহজে বের হয়ে যায়, একটু ট্রিক্স করতে হয়, তো সেই অঙ্কগুলোই নর্মালি দিয়ে থাকে। যেমন এই যে আমি তোমাদের জন্য এখানে গ্যালিলিওর পরন্ত বস্তুর তৃতীয় যে সূত্রটা সেটা দিয়েছি। তো এখানে ধরো প্রশ্নে দেওয়া থাকলো যে কি একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তুকে আমি বিনা বাধায় ছেড়ে দিলাম, পরন্ত বস্তু। তো সেই বস্তুটা যদি 1 সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 6 মিটার দূরত্ব অতিক্রম করতে বা উচ্চতা নামতে তার কতটুকু সময় লাগবে। এই যে এই সিম্পল অঙ্কটা কিন্তু কি আমি এখানে আমার কিন্তু সবকিছু মান দিয়ে দেওয়া আছে, আমি কিন্তু এখানে এই সূত্রে বসে সহজেই সময়টা বের করতে পারবো। এই যে এই ধরনের যে অঙ্কগুলো আছে, তোমাকে এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে জাস্ট রিলেট করতে হবে যে এই অঙ্কটা তো এই সূত্র দিয়ে আমাকে করতে হবে, তখন মনে করলা এই সূত্র দিয়ে তুমি খুব সহজেই কি অঙ্কটা করতে পারবে। এই যে এই ধরনের যে ছোট ছোট অঙ্কগুলো আছে, প্লাস কিছু ধরো খ নাম্বারের প্রশ্ন কি, যেমন যে তাপমাত্রা বাড়লে রোদ কেন বৃদ্ধি পায়, তাপমাত্রা কমালে রোদ কেন কমে, বা রোদের কিছু বিষয়ে এই যে খ নাম্বারের যে একটু ব্যাখ্যামূলক প্রশ্ন 2 নাম্বারের জন্য সেগুলো আসতে পারে। বা যে সংজ্ঞাগুলো আছে ফিজিক্সের, যে বিভিন্ন সংজ্ঞাগুলো আছে, যে বল কি, এরপর হচ্ছে তোমার রোদ কি, বিভব কি, ধারক কি, এই যে এই সংজ্ঞাগুলো আছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা দিয়ে দিতে পারে সেটা হচ্ছে মাত্রা। তোমরা তো মাত্রা পড়েছো, তোমরা মাত্রা কিভাবে বের করতে সেগুলো জানো, কিন্তু এই যে কারেন্টের এগুলোর যে বা তোমার দীপন তীব্রতা এদের যে মাত্রাগুলো আছে, কারেন্টের যে চ্যাপ্টার বেশ করে, কারেন্টের, বিভবের, ধারকত্বের, এই মাত্রাগুলো এত জটিল জটিল মাত্রা পড়ার তোমাদের দরকার নেই। তোমরা নর্মালি কি করবে, যে নর্মালি হচ্ছে বল, শক্তি, ক্ষমতা, এই যে এদের যে মাত্রাগুলো আছে না, এদের মাত্রাগুলো নির্ণয় করে একটু শিখে যেতে পারো যে এই মাত্রাগুলো কিভাবে নির্ণয় করতে হয়। যদি এমসিকিউ অথবা রিটেন আসে, নর্মালি এগুলোই হয়তো তোমাদের জন্য দিবে। তো এই ছিল শেষ মুহূর্তের জন্য আর কি তোমাদের একদম ছোট করে একটা সাজেশন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের যেটা করণীয়, যে এখন সময় নষ্ট করার সময় নয়, ঠিক আছে। এনডিসি হচ্ছে তোমার মনে করলো অনেকের একটা স্বপ্ন থাকে, এবং এই কলেজে আমি যেহেতু পড়েছি আমি বলতে পারি যে এই কলেজের মতো ফ্যাসিলিটি তুমি অন্য কলেজে সচরাচর পাবা না বাংলাদেশের। কাজেই তোমরা একটু সিরিয়াসলি হয়ে ভালো মতো পড়াশোনা করো, এবং একটু স্ট্র্যাটেজিক, একটু কৌশল খাটিয়ে পড়াশোনা করো, যাতে শেষ মুহূর্তে তোমার উপর বেশি বার্ডেন না এসে পড়ে। এবং টেকনিক অনুযায়ী তোমাদের যদি অন্য কোনো ভাই পরিচিত থাকে, তার কাছে জেনে নিলে, গাইডলাইন নিলে, অথবা আমার এই ভিডিওটা দেখে আমি যেগুলো দিয়েছি সেগুলো যদি তোমরা মেনে চলতে পারো, আশা করা যায় যে তোমাদের পরীক্ষায় তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কাজে এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে মেনে চলবে। আর ভাইবার বিষয়ে যদি আমি বলি, যে ভাইবা নিয়ে যদি হয়, ভাইবা নিয়ে তোমরা কখনোই কোনো টেনশন করবে না, কারণ ভাইবার মেইন রেজাল্টটা নির্ভর করে হচ্ছে তোমার রিটেন যে পরীক্ষা আছে, রিটেন যে রেজাল্ট আছে সেটার উপরে, ঠিক আছে। যে তোমার রিটেন রেজাল্ট যত বেশি ভালো হবে, তত হচ্ছে তোমার কি ভাইভাতে টেকার সম্ভাবনা বেশি। আর ভাইভাতে মেইনলি যেটা দেখবে, যে তোমার যে পোশাক আশাক, তুমি ফর্মাল ড্রেস পরে গিয়েছো কিনা, এরপর তোমার কথাবার্তা, তোমার চাল চলন, তোমার যে ব্যবহারগুলো আছে সেগুলো দেখবে। যেমন আমি যদি নিজের কথাই বলি, যে ভাইভাতে কিছু প্রশ্ন করা হয়, কিন্তু সেটা পারা না পারা খুব বেশি ম্যাটার করে না। আমার কথা যদি বলি, আমাকে তোমার হচ্ছে এনডিসি নাদিয়া ম্যাম ভর্তি পরীক্ষা নিয়েছিল, আমাদের বায়োলজি পড়াতো ম্যাডাম, জীববিজ্ঞান। তো সবকিছু ম্যাডাম কথাবার্তা বললো, যে আমার বাসা কই, আমার স্কুল কই, তারপর বাবা মার নাম জিজ্ঞেস করলো, এলাকার নাম জিজ্ঞেস করলো। লাস্টে জাস্ট ম্যাডাম একটা প্রশ্ন করেছিল। সেই প্রশ্নটা কি ছিল, যে তখন মনে করলা যে কিছু সাম্প্রতিক কিছু বিষয়গুলো তোমরা একটু দেখে যেতে পারো। তখন মনে করলা করোনার সময় ছিল, তো করোনা থেকে উত্তরণের পরবর্তী সময়, এবং সেই সময় হচ্ছে মনে করলা করোনার জন্য কিছু ট্যাবলেট আবিষ্কৃত হয়েছিল, ট্যাবলেট কোম্পানি। আমার এক ফ্রেন্ড কি ট্যাবলেট কোম্পানির নাম জিজ্ঞেস করেছিল, এবং আমাকে জিজ্ঞেস করেছিল সে সময় হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত বাংলাদেশে, তা সে চেঞ্জ হয়েছিল, নতুন রাষ্ট্রদূত এসেছিল, তো সেই নতুন রাষ্ট্রদূতের নাম জিজ্ঞেস করেছিল ম্যাডাম, কিন্তু আমি বলতে পারিনি, এবং আমার যে ফ্রেন্ড ছিল সেও বলতে পারেনি, কিন্তু আমরা দুজনেই কিন্তু চান্স পেয়েছি। এর মেন কাজেই এখান থেকে মনে করলে বোঝা যায় যে আসলে ভাইবার বিষয়টা অতটাও তোমার না, তোমার মেইন ফোকাসটা রাখতে হবে যে রিটেন পরীক্ষার উপর। তুমি যদি রিটেন পরীক্ষায় ভালো করতে পারো, তোমার চান্স মোটামুটি 90% নিশ্চিত। এরপর ভাইবার ক্ষেত্রে তোমার চাল চলন, আচার আচরণের উপরে তোমার টিচাররা তোমাকে সিলেক্ট করবে। তোমার যদি মনে করলো ভাইভাতে কোনো একটা প্রশ্ন ধরলো, তুমি পারলো না, এতে মন খারাপ করার কিছু নেই। আর ভাইবার ক্ষেত্রে তুমি বলবো যে কিছু সাম্প্রতিক কিছু ঘটনা যেগুলো আছে, সেগুলো তোমরা সেগুলো সম্পর্কে একটু তথ্য নিয়ে যেতে পারো, সেগুলো সম্পর্কে সর্বোচ্চ জিজ্ঞাসা করবে। এছাড়া জিজ্ঞেস করতে পারে কেন তুমি এনডিসিতে ভর্তি হতে চাও, অন্য কলেজে কি সমস্যা, হাবিজাবি, এই ধরনের প্রশ্নগুলো। কাজেই তোমরা কোনো চিন্তা করবে না, মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করো, এবং মাথা ঠান্ডা রেখে
তোমরা এনডিসি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো। আল্লাহ তোমাদের এনডিসি তে যে ভর্তি হওয়ার যে স্বপ্ন সেটা পূরণ করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।